প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এবং এই যে কোভিড আমাদের যে পরিস্থিতিটা চলছে, যে ভাইরাসটা চলছে, আশা করছি তোমরা সবাই নিজেদের সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনেই তোমরা বাইরে এবং ঘরে চলাচল করছো। তো আজকে আমরা যে অংশটা পড়ব সেটা হচ্ছে বিবর্তনের সপক্ষে যুক্তি। তোমরা জানো, আমরা গত ক্লাসে পড়েছিলাম পৃথিবীতে জীবের উৎপত্তি বা পৃথিবীতে কখন এই যে জীবনের আবির্ভাব ঘটেছিল এবং জীবের উৎপত্তি। তো তারই ধারাবাহিকতায় এখন আমাদেরকে জানতে হবে, আমরা জানি যে পৃথিবীতে প্রথম যখন জীবের উৎপত্তি হয়েছিল সেটা একরকম ছিল এবং বিবর্তনের মাধ্যমে আমাদের আজকের বর্তমান সভ্য সুন্দর যে জীবনটা আমরা পাচ্ছি এটা কিন্তু এতটা সহজ ছিল না। এই যে বিবর্তনের মাধ্যমে আমরা আজকের পরিস্থিতিতে চলে এসেছি, সেই পক্ষে কিছু যুক্তি তো নিশ্চয়ই দরকার। যে আমাদের আগের যে বন মানুষরা ছিল বা আমাদের আদি যে পুরুষরা ছিল তারা দেখতে আর আমরা এখনকার মানুষ দেখতে কিন্তু এক নয়। তো আসলে কি তারা আমাদের পূর্বপুরুষ ছিলেন? বিভিন্ন বিজ্ঞানীরা কিন্তু বিভিন্নভাবে এর পক্ষে যুক্তি দিয়েছে। তো আজকে আমাদের টপিকস হচ্ছে বিবর্তনের সপক্ষে প্রমাণ বা যুক্তি, যে আসলে বিবর্তন যে হচ্ছে সেটার একটা প্রমাণ। তো অনেকগুলো আমরা প্রমাণ পাবো এখানে। আমি তোমাদেরকে একটু লিখে দিতে চাইবো যে অঙ্গসংস্থানিক সম্পর্কিত প্রমাণ। প্রথম প্রমাণ হচ্ছে আমাদের অঙ্গসংস্থানিক প্রমাণ। আমি পরবর্তীতে এগুলো তোমাদেরকে ডিসক্রিপ করে দিব, বাট একটু লিখে নিই, তোমরা এটা ভালো করে বুঝতে পারবে। অঙ্গসংস্থানিক সম্পর্কিত প্রমাণ। তারপরে আমরা দেখব তুলনামূলক শারীরবৃত্তীয়। তুলনামূলক শারীরস্থানিক হতে পারে বা শারীরবৃত্তীয় হতে পারে, শারীরস্থানিক প্রমাণ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সংযোগকারী জীবন সম্পর্কিত প্রমাণ। জীবন সম্পর্কিত প্রমাণ। 4 নম্বর ভ্রূণতাত্ত্বিক প্রমাণ। ভ্রূণ তথ্য সম্বলিত প্রমাণ। 5 নম্বর জীবাশ্মঘটিত প্রমাণ। এবং লাস্ট ওয়ান জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম। তাহলে তোমরা দেখো স্টুডেন্ট, এই যে আমি লিখেছি যে আমাদের বিবর্তনের সপক্ষে যুক্তি, এই যুক্তি বা প্রমাণে আছে প্রথমত হচ্ছে অঙ্গ সংস্থান সম্পর্কিত। অঙ্গ সংস্থান বলতে আমরা খুব ভালো করে বুঝতে পারি যে অঙ্গের যে অংশগুলো আছে সেই সম্পর্কিত নিশ্চয়ই কোনো প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে। তুলনামূলক শারীরস্থানিক, তার মানে শরীরের সাথে অ্যাডজাস্টেবল বা শরীরের কাজকর্মের উপর ভিত্তি করে নিশ্চয়ই কোনো তুলনামূলক হবে। সংযোগকারী জীবন, তার মানে জীবনের সাথে সম্পর্কিত, আগের মানুষের জীবন কেমন ছিল, এখন মানুষের জীবন কেমন, এই সম্পর্কিত, তাদের মাঝখানে যে একটা সংযোগ আছে সেই সম্পর্কিত প্রমাণ। ভ্রূতাত্ত্বিক গঠিত বা ভ্রূতথ্য। ভ্রূণতথ্য বলতে আমরা বুঝি যে তাদের যে সৃষ্টির শুরুতে সেই ভ্রূণগুলোর অবস্থা কেমন ছিল, আর এখনকার যে বিবর্তনের পরে এখনকার জীবের বা জীবনের যে উৎপত্তি বা শুরুর যে উৎপত্তি সেটা কেমন ছিল। জীবাশ্ম গঠিত, এই যে জীবাশ্ম বলতে আমরা যেটা জানি যে এমন অনেক প্রাণী তখন ছিল যেগুলো হয়তো এখন নেই, কিন্তু কোনো না কোনোভাবে প্রমাণিক আমরা পেয়েছি যে সেই জীবগুলো এককালে ছিল। যেমন আমি সবসময় বলে থাকি ডাইনোসরের কথা, তো এগুলো হয়তো এককালে ছিল, সেগুলো আমরা কি করে বুঝতে পারলাম? তাদের কোনো না কোনো জীবাশ্ম আমরা আবিষ্কার করতে পেরেছি তার উপরে। এরপর হচ্ছে জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম সম্পর্কে আমরা এর আগে পড়েছিলাম যে জীবন্ত জীবাশ্ম হচ্ছে সেই জীবাশ্ম যেটা সূচনা লগ্ন থেকে এখনো অবধি তাদের যে বিবর্তন ধারা বা তাদের যে সভ্যতা বা তাদের যে বিকাশ সেটাকে অপরিবর্তন করে কিন্তু তারা এখনো টিকে আছে। বাট তার সমসাময়িক যে ধরনের গোত্রীয় যে প্রাণীগুলো ছিল তারা কিন্তু বেঁচে নেই, বাট সেটা আছে লিমোনাস একটা আমরা বলেছিলাম সেই জীবন্ত জীবাশ্ম, সেটাও একটা প্রমাণ যে আমাদের ওই সময়ের গোত্রীয় প্রাণীরা এখনো অবধি কিন্তু বেঁচে আছে। তো আমরা দেখলাম প্রায় 6টা পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস
করব। আজকে আমাদের পয়েন্ট থাকবে 1 নাম্বার পয়েন্ট, যেটা হচ্ছে অঙ্গ সংস্থান সম্পর্কিত প্রমাণ। আজকে আমরা করব অঙ্গ সংস্থানিক সম্পর্কিত প্রমাণ, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা প্রথম যে পয়েন্টটা করব, আগে আমরা অঙ্গ সংস্থানিক নিয়ে একটু আলোচনা করি। যে এই যে বিবর্তন আলোচনা মূলত দুটি বিষয়ের উপরে ভিত্তি করে। একটি হচ্ছে যে বিবর্তন যে হয়েছে সেটার প্রমাণ, যে আসলে কি বিবর্তন হয়েছে সেটার একটা প্রমাণ, আর দ্বিতীয়ত হচ্ছে বিবর্তন যে হচ্ছে সেটা কিভাবে হচ্ছে বা তার ক্রম ধারাবাহিকতা, ঠিক আছে? যে বিবর্তনের যে পদ্ধতি বা জীবজগৎ প্রথমে যেমন ছিল বা এখন এই পর্যায়ে যে এসেছে তার যে ধারা বা ধারাবাহিকতা সেটার বর্ণনা। তাহলে দুটো বিষয় আমাদের জানতে হবে, যে আসলে সেই বিবর্তনটা হয়েছে এবং কিভাবে হয়েছে। এই দুটো বিষয় চলে আসে। প্রাণ সৃষ্টির পর থেকে কোটি কোটি বছর ধরে জীবজগতের যে পরিবর্তন বা বিবর্তন ঘটছে তার সপক্ষে একাধিক প্রমাণ কিন্তু বিজ্ঞানীরা দিয়ে গেছেন। সেটা আমি তোমাদেরকে এতক্ষণ ধরে 6টা পয়েন্ট বলেছি। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে অঙ্গ সংস্থান সম্পর্কিত প্রমাণ, ঠিক আছে? তাহলে আমি চাইলে এই অংশটি আমি তোমাদেরকে দিতে পারি, আমি বাকিটা কিন্তু মুছে দিচ্ছি। আমরা বাকিটা ডিসকাস করব, তবে আজকে করব না। আজকে আমরা অঙ্গ সংস্থান নিয়ে করব, কারণ অঙ্গ সংস্থানিক অংশটা একটু বড়, সেই কারণে আজকে আমরা অঙ্গ সংস্থানিক নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম হচ্ছে অঙ্গ সংস্থান সম্পর্কিত প্রমাণের প্রথম থাকবে সমস্ত অঙ্গ। সমস্ত অঙ্গ, এই সমস্ত অঙ্গ বলতে আমরা কি বুঝি? সমস্ত অঙ্গ বলতে আমরা যেটা বলি সমস্ত মানে সমান যে অঙ্গটা ব্যবহৃত হয়। তার মানে কি, আমাদের দুটো হাত আছে, তাহলে আমাদের হাতের বদলে যে প্রাণী আছে যেমন পাখি, তাহলে পাখিদের সেই দুটো হাতের বদলে কি থাকতে পারে? পাখিদের ডানা থাকতে পারে। তারপরে আছে ঘোড়াদের এই আমাদের দু হাতের বদলে কি থাকতে পারে? সামনের অগ্রপথ। তার মানে সামনের যে দুটো পা, সেই দুটো পা কিন্তু তাদের হাতের অংশের মতোই কাজ করে। এই যে আমাদের পুরো প্রাণীকে আমরা যদি ডিভাইডেড করি, ভাগ করি বিভিন্ন অংশে, যে প্রাণীগুলোর যে শারীরিক গঠন, সেই গঠনটা কিন্তু আস্তে আস্তে বিবর্তন হয়ে উন্নত প্রজাতিতে গেছে, ঠিক আছে? যেমন প্রথমে ছিল শুশুক, যারা পানিতে থাকতো তাদের যে অংশটা, সেই শুশুকের অংশটা গিয়ে বাদুড়ে গিয়ে একরকম হয়েছে, তখন সেটা অনেকটা পাখার মতো হয়ে গেছে। তারপর আছে মানুষের যেটা হাতের মতো হয়ে গেছে। এবং আমরা এরপরে যদি ঘোড়াকে ধরতে যাই, ঘোড়া হচ্ছে কি সামনের অগ্রপদে সৃষ্টি হয়েছে। এই সবাই কিন্তু একই রকমেরই কিন্তু কাজ তাদের, এবং এটা কিন্তু বিবর্তনে তারা পরিবর্তিত হয়ে বিভিন্ন সেকশনে বা বিভক্ত হয়ে তারা কিন্তু পরিবর্তিত হয়ে আসছে। তাহলে এখানে আমরা পড়বো যে পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমির আছে ফ্লিপার বলতে আমরা অনেকটা পাখার মতোই, বা সেটা কিন্তু পাখা না, ওই ধরনের একটা অংশ। তারপর আছে সিলে, এক ধরনের জীব, সেটার অগ্রপদ, ঘোড়া তার অগ্রপদ, মানুষের হাত, এই সবগুলো কিন্তু সমস্ত অঙ্গ। আপাত দৃষ্টিতে দেখলে এদের আকৃতিগত পার্থক্য কিন্তু নিশ্চয়ই আছে, আমরা দেখলেই বুঝতে পারি এগুলোতে প্রাকৃতিগত পার্থক্য আছে। দেখা গেল আভ্যন্তরীণ কাঠামো যদি আমরা পরীক্ষা করে দেখি, তাহলে দেখা যাবে যে এদের অস্থি বিন্যাসের মৌলিক প্রকৃতিটা একই ধরনের, মানে অস্থির যে বিন্যাস বা ধরন, হ্যাঁ, সেই অংশটা কিন্তু অনেকটা একই রকম। সকল প্রাণী কিন্তু এখনকার যে অস্থিগুলোর উপর, যেমন এখানে তোমরা বইয়ের চিত্র একটা আছে যে 4.15 একটা চিত্র আছে, সেই চিত্রটা তোমরা শুরু থেকে এ পর্যন্ত যে বিবর্তন হয়েছে সেটা পরপর সাজানো আছে, তোমরা ছবিটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো বাইরে থেকে দেখতে একটা বৈসাদৃশ্য বা পার্থক্য আমরা নিশ্চয়ই দেখি। এটা এই কারণে দেখি যে ভিন্ন ভিন্ন পরিবেশে গিয়ে সেটা ভিন্ন ভিন্ন কাজ করে, সেই কারণে। যেমন পাখির দুটো ডানা আছে, সে কি কাজ করছে, আর মানুষের দুটো হাত আছে, সে কি কাজ করছে। এই যে পরিবেশের উপর ভিত্তি করে তাদের যে অভিযোজন বা চলার যে পদ্ধতিটা ভিন্ন, সেটা কিন্তু আমাদের চোখে পড়বে, কিন্তু ভিতরের যে গাঠনিক বা অঙ্গসংস্থানের যে গঠন বা বিন্যাস, সেটা কিন্তু একই রকম। পাখি বা বাদুড়ের যে অগ্রপদ, এটা ওড়ার জন্য, তিমির ফ্লিপার আছে সাঁতার কাটার জন্য, ঘোড়ার অগ্রপদ আছে দৌড়ানোর জন্য, মানুষের অগ্রপদ কি জন্য আছে? মানুষের অগ্রপদটা হচ্ছে কি হাত। এই দুটো হাত কিন্তু কোনো জিনিস ধরার জন্য বা তাদের কোনো জিনিস সৃজনশীল কোনো কাজ করার জন্য। এই যে অপরিবর্তিত থেকে যাচ্ছে, সেটা সমস্ত অঙ্গগুলো থেকে আমরা বুঝতে পারলাম যেই সংশ্লিষ্ট অঙ্গ তথা যেগুলোর উৎপত্তিগতভাবে এক, যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেটা কেটে গেছে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অভিযোজিত হওয়ার ফলে বর্তমানে এর গঠন পার্থক্যটা একটু কি বিবর্তিত হয়ে গেছে বা পরিবর্তিত হয়ে গেছে। তাই বিবর্তনবিদগণ বা বিবর্তন নিয়ে যারা আলোচনা করে, যারা গবেষণা করে, সে ধরনের বিজ্ঞানীরা মনে করে যে সমস্ত অঙ্গগুলো বা অঙ্গবিশিষ্ট জীবগুলোর উৎপত্তি কিন্তু একই পূর্বপুরুষ থেকে, মানে একটাই পূর্বপুরুষ, একটা
কারণ ওই যে মিল আছে সে কারণে। তাহলে এই তথ্য থেকে আমি বুঝতে পারছি যে সমস্ত অংশ থেকে বা অঙ্গ থেকে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ বিবর্তন যে হয়েছে সেটা কিন্তু একটা যুক্তি আছে, ঠিক আছে। দ্বিতীয় যুক্তি আমরা দেখব সমবৃত্তি অঙ্গ। দ্বিতীয় দেখব সমবৃত্তি অঙ্গ। সমবৃত্তি বলতে আছে সমান কাজ যেটা হচ্ছে সেটা। বিভিন্ন প্রাণীজ অঙ্গগুলো উৎপত্তি, বিকাশ এবং গঠন ভিন্ন হলেও তারা একই কাজ করে। এই যে আমি বললাম যে একটা পাখি যদি ওড়ার জন্য তার ডানা ইউজ করে, আমরা তো উঠতে পারি না, আমাদের মানুষের কিন্তু দুটো হাত কোনো কিছু ধরার কাজ করে থাকে। এই যে কাজের কিন্তু পার্থক্যগুলো কিন্তু তেমন একটা হয় না, সে তার নিজস্ব প্রয়োজনে কিন্তু সেই কাজটি করে থাকে, যদিও তার কি বাহ্যিক গঠনের জন্য তাদের ওই বৈশিষ্ট্যটা একটু আলাদা হয়ে থাকে। তো আমরা এখানে দেখবো যে অঙ্গগুলোর উৎপত্তি, বিকাশ এবং গঠন ভিন্ন হলেও তারা একই কাজ করে, তাকেই বলা হয় সমবৃত্তি অঙ্গ। যেমন পতঙ্গ কিংবা বাদুড়, আমরা যদি একই কোয়ালিটি ধরে থাকি, দুজনেরই কিন্তু ডানা আছে, এদের উৎপত্তি গঠন সম্পূর্ণ আলাদা হলেও একই পরিবেশে প্রভাবে তারা কি করছে, একই রকম কাজ করছে। যেমন পতঙ্গ তার পাখাটা ব্যবহার করছে ওড়ার জন্য, বাদুড়ও তার পাখা ব্যবহার করছে ওড়ার জন্য, কিন্তু বাদুড়ের পাখা আর পতঙ্গের পাখা কিন্তু একরকম নয়। একরকম কি দেখতে গঠনটা? নিশ্চয়ই নয়, তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। এদের উৎপত্তি গঠন আলাদা হলেও পরিবেশের প্রভাবে তারা কিন্তু একরকম কাজ করার জন্য অভিযোজিত হয়েছে, অর্থাৎ বাদুড় এবং পতঙ্গ দুটি কিন্তু তার নিজস্ব প্রয়োজনে উঠতে সাহায্য করার জন্যই অভিযোজিত অঙ্গগুলোকে কি করছে, ব্যবহার করছে। এইরকম সমবৃত্তি অঙ্গগুলো হচ্ছে কি বিবর্তনকে সমর্থন করে। তার মানে আমরা দ্বিতীয় সমবৃত্তি অঙ্গের দ্বারা আমরা বুঝতে পারছি যে হ্যাঁ বিবর্তন হচ্ছে। তৃতীয়টা হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গ। তৃতীয় নাম্বার এবং সর্বশেষ নাম্বার হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গ। লুপ্তপ্রায় অঙ্গ, ঠিক আছে। লুপ্তপ্রায় বলতে আমরা বুঝতে পারছি যে জিনিসটা শুরুতে ছিল বাট এখন নেই, বা বিবর্তনের শুরুতে যেসব প্রাণীদের ছিল বিবর্তনের সাথে সাথে সেই প্রাণী যত উন্নত হচ্ছে সেই অংশটা তত ক্ষয়ে ক্ষয়ে উন্নত হচ্ছে। কারণ তা না হলে বন মানুষরা যেভাবে চলাফেরা করে তাদের যে শারীরিক গঠন আমাদের কিন্তু বাহ্যিক দিক থেকে দেখতে সেরকম নয়, কিন্তু অঙ্গসংস্থান একই রকম, বাট কিছু কিছু পরিবর্তিত হয়ে সেটা লুপ্তপ্রায় হয়ে প্রায় কি চলে গেছে, কিন্তু তার চিহ্নটা রেখে গেছে। তাতে আমরা বুঝতে পারি যে আমরা কিন্তু ঠিক সেই আদি মানুষ থেকে আমরা কিন্তু এসছি। তো আমরা এখানে দেখি জীবদেহে এমন কতগুলো অঙ্গ দেখা যায় যেগুলো কিছু জীবদেহে সক্রিয় আছে কিন্তু অপর জীবদেহে সেটা নিষ্ক্রিয়, মানে কিছু জীবে সেটা আছে, যেমন বানর তাদের লেজ আছে সেটা এখনো সক্রিয়, কিন্তু তাদের গাঠনিক অঙ্গের সঙ্গে কিন্তু মানুষের গাঠনিক অঙ্গ মিলে যায়, বাট মানুষের কিন্তু লেজ নেই। তাহলে ওরা যখন থেকে এসছে সেটা কি করে আমরা বুঝবো? নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে তাদেরও সেই কোষেরুকার শেষ অংশে লেজের যে অংশ থাকে কক্সিক্স বলা হয়, সেই অংশটা কিন্তু বর্তমান, এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে তাদের লেজ থাকলেও হয়তো মানুষের এক সময় ছিল যেটা এখন লুপ্তপ্রায় হয়ে গেছে, সে প্রমাণটা সে রেখে গেছে। এই জীবদেহে যে নিষ্ক্রিয় থাকে এমন যে অঙ্গ সেগুলোকে বলা হয় লুপ্তপ্রায় অঙ্গ। আমি আরেকবার বলে দিচ্ছি, যেগুলো জীবদেহে এমন কতগুলো অঙ্গ দেখা যায় যেগুলো কিছু জীবদেহে সক্রিয় থাকে কিন্তু অপর জীবদেহে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এমন অঙ্গগুলোকে লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ বলে। প্রাণীদেহের মধ্যে বহু লুপ্তপ্রায় অঙ্গ রয়েছে। মানুষের যেমন আছে সিকাম এবং সিকাম সংলগ্ন ক্ষুদ্র অ্যাপেন্ডিক্স, এটা কিন্তু নিষ্ক্রিয়, কিন্তু স্তন্যপায়ীদের তৃণভোজী প্রাণীদের যেমন ঘোড়া বা গিনিপিগের এই অ্যাপেন্ডিক্স কিন্তু সক্রিয়। যেমন ঘোড়ার অ্যাপেন্ডিক্সের অংশটা অনেক বড়, তাদের অবশ্যই প্রয়োজন হয়। মানুষেরও কিন্তু অ্যাপেন্ডিক্স আছে, এই যে হয় না অনেক মানুষের অ্যাপেন্ডিক্স রোগ হয় এবং সেই অ্যাপেন্ডিক্সের জন্য পেটের এক সাইডে ব্যথা হয়, অনেক সময় সেটা কেটে ফেলতে হয়। বাইরে কান্ট্রিতে এই অ্যাপেন্ডিক্সটা কিন্তু এমনিতেই চাইলে ফেলে দিতে পারে, কারণ এই অ্যাপেন্ডিক্সের খুব একটা কি কার্যকারিতা নেই বা খুব একটা প্রয়োজন নেই। তো এই অংশটা ফেলে দিলে ওই ব্যক্তির খুব একটা জীবনযাত্রার ক্ষতি হয় না, তাই অনেকে এটা ফেলে দেয়, কারণ থাকলে হয়তো এই যে বিভিন্ন ধরনের অসুখের এই যে অ্যাপেন্ডিক্সের যে রোগ সেটা হতে পারে। তো এটা কিন্তু মানুষের ক্ষেত্রে তেমন একটা কি নয়, সক্রিয় নয়, তার মানে নিষ্ক্রিয় অবস্থায় আছে খুব ছোট। মানুষের দেহে যেমন লেজ নেই, তবুও মেরুদণ্ডের শেষ প্রান্তে কক্সিক্স নামক একটা লুপ্তপ্রায় অঙ্গ আছে, যেটা আমি একটু আগে বললাম। এই কক্সিক্স মানুষের পূর্বপুরুষের মধ্যে সুসংগঠিত ছিল, মানে খুব ভালোভাবেই ছিল, যেটা এখন লুপ্তপ্রায় হয়ে গেছে। যেমন গরু, ঘোড়া, তারপরে আছে ছাগল, মানুষ, এদের সবার কানের গঠনের একটা মিল আছে, খুব বৈশিষ্ট্যটা একই রকমের। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই যে লুপ্তপ্রায় অঙ্গ বহনকারী যে প্রাণীটির উৎপত্তি ঘটেছিল সেই সবারই কিন্তু উদ্বংশীয় প্রাণী থেকে এসছে।
যারা দেহের একসময় ওই অঙ্গটি বহন করত, কিন্তু বর্তমানে সেই অঙ্গটি আস্তে আস্তে লুপ্তপ্রায় হয়ে গেছে। তোমাদের বইয়ে 4.16 একটা চিত্র আছে, সেই চিত্রটা খুব মনোযোগ সহকারে যদি দেখো, সেখানে কিছু কিছু অংশ তোমাদেরকে বলে দেওয়া আছে চিত্রের আকারে যে সেই জিনিসটা কিভাবে লুপ্তপ্রায় হচ্ছে। যেমন এখানে আছে মানুষের চোখের একটা তৃতীয় অক্ষিপট আছে, একেবারে কোনায় হালকা ছোট একটা পর্দা আছে, যে পর্দাটা কিন্তু ব্যাঙের অনেক বড়। ওরা যখন চোখ বন্ধ করে পাতলা একটা আমাদের যে পাতলা একটা যে কি বলবো পাতলা চোখের যে পাপড়ির মতো, পাপড়িও না, চোখের পাতার মতো খুব পাতলা, ওদের খুব পাতলা একটা পাপড়ি আছে, যে পাপড়িটা আমাদের আছে ঠিক কোনায়, কিন্তু পুরো চোখে নেই। এটা একটা লুপ্তপ্রায় অংশ, কিন্তু আমাদের কোনায় এখনো অবশিষ্ট আছে। এরপর আছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সটা যদি আমরা অন্ত্রের যে চিত্রটা আমরা দেখি, সেখানে আমরা দেখবো যে মানুষের অ্যাপেন্ডিক্সটা একটা কোনায় ছোট করে আছে, কিন্তু ঘোড়া বা গরুর ক্ষেত্রে সেটা অনেক বড় করে দেওয়া আছে। এইটাও তোমরা চিত্র থেকে দেখতে পারবে। তৃতীয়ত হচ্ছে কক্সিস, যেটা বলছিলাম যে মানুষের কক্সিস মেরুদণ্ডের শেষ প্রান্তে একটা বাঁকানো একটা ছোট অংশ আছে, খুব ছোট, কিন্তু একটা বানরের যদি আমরা দেখি সেটা লেজ আকারে অনেক বড় আকার আছে। তার মানে ওদের কাছে সক্রিয়, মানুষের কাছে কি কম সক্রিয় বা নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় বা হালকা একটু টাচ দেওয়ার মতো, যে হ্যাঁ আছে এটা। তাহলে এই অংশটা থেকেও আমরা দেখতে পারলাম যে বিবর্তন যে হয়েছে এবং বিবর্তনটা কিভাবে হয়েছে তার কিন্তু পুরোটাই প্রমাণিত। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই আমি শেষ করব। অঙ্গ সংস্থান সম্পর্কিত 3টি তথ্য: সমসমস্ত অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, লুপ্তপ্রায় অঙ্গ। 3টি তথ্য থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের বিবর্তনের পক্ষে যে প্রমাণটা ছিল সেই প্রমাণটা আমরা পেয়ে গেলাম, এবং বিবর্তন যে হচ্ছে বা হয়েছে সেটা সঠিক। তাহলে আজকে ক্লাসে এই পর্যন্ত।